সো আচ্ছা, এক মিনিট, জাস্ট একটা মিনিট। যদি আমি এইভাবে ক্যামেরাটা রাখি তাহলে কি তোমাদের দেখতে খুব অসুবিধা হচ্ছে? এটা কি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? হ্যালো, বলছি দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, আমাকে এবং স্ক্রিন দুটোই দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। চলো, এইবার জিন সম্পর্কে আমরা অলরেডি পড়াশোনা করে এসেছিলাম। যতটুকু যা পড়েছি তাতে বুঝেছি জিন কি জিনিস বা কিভাবে হয় না হয়, কি পার্টস আছে আর কি তার ফাংশন। বাট জিনের যদি আমরা ওই হিস্টোরিক্যাল জায়গাটা দেখি, সেখানে আমরা এই জোহানসেনের নামটা হয়তো পড়ে এসেছিলাম। ঠিক আছে, জোহানসেন বাদ দিয়ে বাদ বাকি অনেকগুলো নাম এখানে রয়েছে যারা কিন্তু এই জিন রিলেটেড বিভিন্ন রকম ডিসকভারি বা বিভিন্ন রকম থিওরির সঙ্গে যুক্ত। মোটামুটি একটা ব্রিফ দেওয়া আছে। কেন? কারণ এখানে এই মুহূর্তে যদি আমি পুরোটা ডিটেলসে দিতে চাই তাহলে অনেকটা জায়গা লাগবে এবং অনেক নাম রয়েছে যেগুলো হয়তো আমরা চাইলে পরে অ্যাড করতে পারবো। বাট তাদের মধ্যে সব থেকে বললেও ভুল হবে, যেটা মোটামুটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বেডল অ্যান্ড ট্যাটামের যে থিওরির যে জায়গাটা, সেটা ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস। আই থিঙ্ক তোমরা সবাই এটা জানো। আর সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে যে ভ্যান ইনগ্রামের 1957 যেটা ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড থিওরি। এবার কথা হচ্ছে যে এই দুটোর মধ্যে কোথায় কতটা তফাৎ। ওয়ান জিন ওয়ান এনজাইম বলতে প্রথমে কি এলো, বিডল অ্যান্ড ট্যাটাম এরা বললেন কি, এক একটা জিন, প্রথমে এরকম কনসেপ্ট এসেছিল যে এক একটা জিন এক একটা সিঙ্গেল এনজাইম প্রোডাকশন এবং ফাংশন এই রিলেটেড কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এবার এই দুটোকে একসঙ্গে গোলাতে গিয়ে পরবর্তী কালে দেখা গেল কি যে না, অ্যাকচুয়ালি ওয়ান জিন ওয়ান এনজাইম যেমন হচ্ছে, ইন বিটুইন দ্যাট এনজাইমের মাঝে পলিপেপটাইডের একটা ভূমিকা রয়েছে, যেই পলিপেপটাইডটা নাকি ওই এনজাইমটাকে পরবর্তীকালে ইফেক্ট করছে। ফলে তখন ইনগ্রাম এসে কি বললেন যে না, অ্যাকচুয়ালি ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড। দেন এটাই পরবর্তীকালে পরে দেখা গেল যে নন এনজাইমাস যে জায়গাগুলো সেগুলোকেও কিন্তু কন্ট্রোল করছে জিন। যেগুলো এনজাইম তৈরি করে না সেই পোর্শনের ক্ষেত্রেও তো জিন সমানভাবে দায়ী। তো পরবর্তীকালে এটা গেল কি যে না, তাহলে ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড নয়, ওয়ান জিন মেনি পলিপেপটাইড। কে বললেন? গোভার অ্যান্ড হংনেস। তার মাঝখানে কি হলো? তার মাঝখানে 1960-1961 ল্যাম্ব্রাস ক্রোমোজোম এলো। একটা হচ্ছে ক্যালান অ্যান্ড লয়েড, যেটা ওনারা নাম দিলেন কি মাস্টার অ্যান্ড স্লেভ জিন। আই থিঙ্ক ল্যাম্ব্রাস ক্রোমোজোম পরে আছে, তাও আমি একটুখানি বলে নি। ল্যাম্ব্রাস ক্রোমোজোম কি জিনিসটা কি জানো? কে শুনেছো আগে? হোয়াট ইজ ল্যাম্ব্রাস ক্রোমোজোম? ল্যাম্ব্রাস ক্রোমোজোম কে পড়েছো, কে শুনেছো? প্লিজ রেইজ ইউর হ্যান্ড। আমি এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না হাত উঠাতে। ল্যাম্ব্রাস ক্রোমোজোম কি? যে কেউ সুমন? দাদা, ল্যাম্ব্রাস ক্রোমোজোম আই থিঙ্ক নিম্ন শ্রেণীর এদের মধ্যে দেখা যায়, মানে আমার অতটা মনে নেই, এটা হচ্ছে টুয়েলভে পড়ছিলাম। হ্যাঁ, নিম্ন শ্রেণীর ল্যাম্ব্রাস ক্রোমোজোম ব্রাস
ওই ব্রাশ শেপ দেখতে, সেই কারণে এটার নাম হচ্ছে ল্যামব্রাস ক্রোমোজোম। আর হ্যাঁ। এটা কাদের মধ্যে দেখা যায় এটা আমার ঠিক মনে নেই, আই থিঙ্ক কোনো নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে, বা মনে নেই দাদা। সেটা কাদের মধ্যে? ব্যাকটেরিয়া? অপশন বলার চেষ্টা করছি। মানে ভাইরাস ব্যাকটেরিয়া, নাকি তার থেকে একটু উপরে, নাকি কর্ডাটা লেভেলের কারোর মধ্যে, নাকি অ্যাকোয়াটিক প্রাণীর মধ্যে, না দাদা মনে নেই। নাকি পাখিদের মধ্যে? ল্যামব্রাস ক্রোমোজোম ব্যাকটেরিয়ার মধ্যে। হ্যাঁ, সুমন এবার থেমে যাও। প্রাঞ্জল বোধহয় কিছু বলছে। ম্যামলস ছাড়া, মানে ম্যামলস বাদ দিয়ে। তাহলে কাদের মধ্যে? মূলত বার্ড, রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান, এই তিনটে ক্লাসের মধ্যে বেশি পরিমাণে ল্যামব্রাস ক্রোমোজোম দেখা যায়। অ্যাকচুয়ালি ল্যামব্রাস ক্রোমোজোম হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ক্রোমোজোম, যেখানে ক্রোমোজোমের যে মাস্টার কপিটা আমরা দেখতে পাই, যেটা আগের দিন আমি সেই পড়াতে গিয়ে দেখিয়েছিলাম, সেই মাস্টার কপির সাইডে বেশ কিছু ভিএনটিআর বা এসএমপি টাইপের কিছু কপি ওর সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে, যেই কপিগুলোকে মনে করা হয় ওই মানে ওই মেইন যে ক্রোমোজোমটা, ওই মেইন ক্রোমোজোমটারই একটা একটা কপি, ছোট ছোট কপি। পুরো ক্রোমোজোমের কপি নয়, ক্রোমোজোমের ওই পার্টিকুলার পার্টের কিছু কিছু কপি। এবার সেই কপিটা এমন দেখতে হয় যেন মনে হয় ব্রাশের মতন দুদিকে এরকম 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 জিনিসপত্রগুলো বের করে রেখেছে। তার জন্য মনে করা হয় কি ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। এবার কথা হচ্ছে যে তাহলে এদের কাজ কি না, এদের কাজ প্রথমত এই যে মাস্টার এন্ড স্লেভ জিন যেটা বলা হয়েছে। মাস্টার জিন কোনটা? মেইন ক্রোমোজোমের মধ্যে যে জিনিসটা আছে সেটাকে বলা হচ্ছে মাস্টার ক্রোমোজোম বা মাস্টার জিন। এক সেকেন্ড। এর বাইরে সাইডে যে ছোট ছোট টুকরো টুকরো যে জিনিসগুলো লেগে থাকে অ্যাটাচড হেয়ার উইথ, সেটাকে বলা হচ্ছে কি স্লেভ জিন। স্লেভ কেন বলা হয়? কারণ যেহেতু মাস্টার জিনের এটা কপি, তাই এটা কি করে মাস্টার জিনকে মিমিক করার চেষ্টা করে, মাস্টার জিন যেভাবে কাজ করে সেই কাজটা গিয়ে নকল করার চেষ্টা করে। এটাকে বলা হচ্ছে যার জন্য স্লেভ জিন। তো এটা ওই ক্যালান অ্যান্ড লয়েডের থিওরি। পরবর্তীকালে ওপেরন বা ল্যাক ওপেরন মডেলটা এলো 1961 এর মাঝখানে ওয়াটসন ক্রিকের মডেল আছে, যেটা কিন্তু আমি এখানে ইনক্লুড করিনি। ওয়াটসন ক্রিকের কি মডেল ছিল কে বলবে? হ্যাঁ, টুইস্টেড লেডার মডেল। হ্যাঁ, কত সালে? বলো, ওয়াটসন অ্যান্ড ক্রিক কত সালে দিয়েছিল ডবল হেলিক্স মডেল? এটাকে ডিএনএ ডবল হেলিক্স মডেলও বলা হয়, হ্যাঁ, মাথায় রেখো। দেখো তোমরা কিন্তু সবাই নেট দিতে যাচ্ছ, প্লিজ এগুলো এখানে নেই, এগুলো বেসিক জায়গা। 1956 ইফ আই এম নট রং। বি কেয়ারফুল, মাঝে মধ্যে এরকম আউট অফ কনটেক্সট খাপছাড়া কোয়েশ্চেন করে ফেলতে পারি। মানে এমনিতে তো এখন সামনে বিয়ে লাগছে, মানে মাথা ঠিক নেই, আর দ্বিতীয়ত বিয়ের পরে আরো এগুলো হবে, কারণ কি ঝগড়াঝাটি আরো বাড়বে। ঝগড়াঝাটি বাড়লে কি হবে, মাথার থেকে আধ খেঁচানো টাইপের কোয়েশ্চেন গুলো, যেটা এখানে দেখতে পাচ্ছি না। যা দেখতে পাচ্ছি সেটা তো কথার কথা, যেগুলো দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে ব্যথার কথা, সেগুলোই কিন্তু আমি আবার খোঁচাবো। তো এবার ব্যথায় খোঁচালে, ব্যথা যদি লাগে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। যাই হোক, এগুলো একটু একটু মনে রাখবে, যখন যেদিন যেটা পড়ানো হবে একটু একটু নিজেরাও পড়াশোনা করে রাখবে। আমাকে কাউন্টার করার জন্য বলছি না, জাস্ট নিজেদেরকে আপডেট রাখার জন্য। যদি কোনো জায়গা আমি ছেড়ে যাই, সেই জায়গাগুলো আরো বেশি করে মোর ইনফরমেশন গ্যাদার করানোর জন্য এগুলো একটু দেখিয়ে রেখে প্লিজ, তোমাদেরই কাজে লাগবে। আমি তো আর নেট দিচ্ছি না, ফলে আমার ভাবনা চিন্তার দরকার নেই। এইবার আসছি আমাদের এখানে সিলেবাসে যে জায়গাগুলো দেওয়া হয়েছে, সিলেবাসে পার্টিকুলার সিলেবাসে যে জায়গাগুলো দেওয়া হয়েছে সেগুলোর একটু ডিটেলিং আমি এখানে রেখেছি। সেটা হচ্ছে কি, ফার্স্ট মডিফাইং জিন। নাম শুনেই বোঝা যাচ্ছে যে জিন those are related to the modification of another gene. Those are known as modifying gene. যার জন্য বলা হয়েছে কি, acts to alter the expression of an allele at a different locus. অন্য লোকাসে থাকা অ্যালিল গুলোকে
বা অ্যালিলের যে পেয়ার অর্থাৎ জিনটাকে, তার এক্সপ্রেশন হবে কি হবে না, অন্য জিনের ফাংশনটা যারা কন্ট্রোল করে তাদেরকে বলা হয় কি মডিফাইং জিন। এবং এখানে একটা মজার ঘটনা হচ্ছে যে ও যে অন্যকে কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, ও কিন্তু নিজের আইডেন্টিটিটাকে কখনো মাস্ক করে না, নির্লজ্জের মতন ওটাকে দেখিয়ে দেখিয়ে সবাইকে শুনিয়ে শুনিয়ে করে। সেই কিছু কিছু পাড়ার কাকিমা থাকে না, কুচুটে কাকিমা, গালাগালি দেবো ঘরের ভেতর থেকে কেন দেব, আমি দেখিয়ে দেখিয়ে গালাগালি দেবো। এটা হচ্ছে মডিফাইং জিনটা, হচ্ছে সেরকম। Alter the phenotypic expression of primary gene by enhancing, reducing or otherwise changing its impact. কখনো এর ফাংশন অন্যটার এক্সপ্রেশনকে বাড়িয়ে দিতে পারে, আবার কমিয়েও দিতে পারে, আবার যে কোনো ভাবে অল্টারনেটিভ করতে পারে। মূলত ব্র্যাকিড্যাকটাইলি এবং ক্যাটারেক্ট এই দু ধরনের যে প্রবলেম আমাদের, সেগুলো এই মডিফাইং জিনের প্রভাবে প্রভাবিত হয় মূলত। আর অনেক কিছু আছে, বাট এগুলো, যদিও এগুলোর ইনহেরিটেন্স প্যাটার্ন কিন্তু আলাদা, আমি আবারও বলছি ইনহেরিটেন্স প্যাটার্ন কিন্তু আলাদা, বাট সেগুলোকে মডিফাই করতে পারে এই মডিফাইং জিন যারা। এইবার আসছি সাপ্রেসার জিন। এই সাপ্রেসার কথাটা ঠিক এক্সপ্রেশনের উল্টোটা। আমরা কিভাবে মনে রাখবো না, এক্সপ্রেশন ইজ the modification, expression is the morphological characteristics of a gene, but যখনই সেই এক্সপ্রেশনের উল্টোটা হয়, আমরা পেনিট্রেন্সে যাচ্ছি না, মানে যেটা লুকিয়ে থাকছে সেটাতে না, যে এক্সপ্রেস করতে দিচ্ছে না, যে এক্সপ্রেস করতে বাধা দেয়, তাকে আমরা কি বলি, সাপ্রেসার জিন। যেটা সাপ্রেস করে, চেপে ধরে থাকে, সেটাকে আমরা বলছি সাপ্রেসার জিন। এটাকে আরো একটা নাম বলা হয়, সেটা হচ্ছে অ্যান্টি অঙ্কোজিন। এবার বলো যে অঙ্কোজিন কোথা থেকে এসছে? আমরা অঙ্কোজিন কথাটা কার সঙ্গে জুড়ে থাকি? ক্যান্সার। ক্যান্সার। কেন জুড়ে থাকি? ক্যান্সার জিনিসটা কি আসলে? বিনাইন টিউমার হয়ে গেলেই যে কোনো একজন। সুমন? abnormal growth of cells causes benign tumor, then these cells are floating into blood and block organs or blood vessels and stores as well as block the brain cells, causes They can go anywhere. হ্যাঁ। ওকে, আর কেউ? আর কেউ এটার উপরে আর কিছু মশলা ছড়াবে? একজন বলল যে বিনাইন টিউমারের জন্য। বিনাইন কি? ম্যালিগন্যান্ট। আচ্ছা, ম্যালিগন্যান্ট। আচ্ছা, ম্যালিগন্যান্ট টিউমার হলে কি হয় অ্যাকচুয়ালি? মানে কি হয় তুমি বললে, কেন হয়? মেইন রিজন যেটা, সেটা হচ্ছে আনকন্ট্রোলড সেল গ্রোথ বা সেল ডিভিশন, দুটোই। সেলটা সাইজেও গ্রো করে বেশি অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে এটা নিউমেরিক্যাল গ্রোথটা বেশি হয়। এই আনকন্ট্রোলড নিউমেরিক্যাল গ্রোথ হয় বলেই আমরা এটাকে কেটে বাদ দেওয়ার পরে আবার তৈরি হয়ে যায়। বাট ইফ ইট ইজ কন্ট্রোলড বাই সামথিং এলস হুইচ ইজ অলরেডি ইন আওয়ার বডি, that is the suppressor gene that can control the cancer. এটাকে আমরা বলছি সাপ্রেসার জিন, যেটা মেইনলি সেল ডিভিশনকে কন্ট্রোল করে। হ্যাঁ, তবে সব ক্ষেত্রে কন্ট্রোল করতে পারে না, এবং সেই কন্ট্রোল করতে পারে না বলে আমরা দেখি কি ক্যান্সার হচ্ছে। এছাড়াও অনেক ক্ষেত্রে সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস, এই টার্মগুলো একটু মাথায় রেখো, সেল ডেথ বা অ্যাপোপ্টোসিসের জন্য এই সাপ্রেসার জিনটা কিন্তু দায়ী। যখন সাপ্রেসার জিন তার কাজ করে, তখন কিন্তু একটা সেল আর ডিভিশন হয় না, এমনকি জিরো দশাতেও থাকে না, পরবর্তীকালে ওটা সেল ডেথ হয়ে যায়, সেলের এজিং চলে আসে। আর একটা জিনের নাম আমরা এখানে একটু মনে রাখবো, সেটা হচ্ছে যে গার্ডিয়ান অফ দ্য জিনোম, সেটা হচ্ছে P53 জিন।
কেন? কারণ এই P53 জিনটা কি করে, কোথাও ড্যামেজ হয়ে যাচ্ছে কিনা, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেই জিনিসগুলোকে ট্রেস করা এবং রিমুভ করার চেষ্টা করে। সো উই ক্যান সে ইট দ্য মেকানিক্যাল সাপোর্ট অফ আওয়ার জিনোম, মেকানিক্স অফ আওয়ার জিনোম। আর এটা কি? RB1 জিন। এটা কি? which suppress the tumor formation is retinoblastoma। আমাদের যে রেটিনোব্লাস্টোমা বা চোখের টিউমার হয়, সে রেটিনোব্লাস্টোমাটাকে কন্ট্রোল করে কে? RB1 জিন। আমি একদম ব্রিফলি দেওয়া আছে, তোমাদের যেটা মনে হবে বলবে, আমি এগুলো ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? এইবার আসছি আরেকটা জিন, সেলফিশ জিন। সেলফিশ জিন বলতে কি? যে জিনগুলো খুবই স্বার্থপর, তোমাদেরই কয়েকটা বন্ধুদের মতন বা বান্ধবীদের মতন, যারা কিনা মনে করে যে তারা একমাত্র সবাইকে ঠকিয়ে যদি বড় হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি উচ্চতার শিখরে পৌঁছে যাবে, ঠিক আছে? আর উচ্চতার শিখরটা যদি তার উপরে তাকে বসিয়ে দেওয়া হয়, ওই শিখরের চূড়াটা যদি তাকে গেঁথে দেওয়া হয়, তখন সে উচ্চতার শিখরেই রয়ে যাবে, সেখান থেকে আর মাটিতে নাও পড়তে পারে। অবশ্যই এটা অনেকেই দেখে। ঠিক এরকম ভাবেই জেনেটিক্স এর পরিভাষায় বেশ কিছু জায়গা এমন রয়েছে যারা নিজেদের কপি বানাতে এত ওস্তাদ, অন্যদের কপি বানাতে দেয় না। হ্যাঁ, তোমরা অনেকে এটাকে অঙ্কোজিন বা ক্যান্সারাস জিনের সঙ্গেও তুলনা করতে পারো, বাট এক্ষেত্রে আমি বলবো যে কোনো ধরনের জেনেটিক কন্ডিশন যেটা কিনা অন্যান্য নর্মালাইজ জেনেটিক ডিভিশনটাকে ব্যাহত করতে পারে, সেটাকে আমরা বলছি কি? সেলফিশ জিন। এটা ফার্স্ট রিচার্ড ডাওকিন্স 1976 এ তার যে বই সেলফিশ জিন, এখানে খুব সুন্দরভাবে ইলাবোরেট করছে। এটাকে সেলফিশ বলার আরেকটা কারণ হচ্ছে, সেলফিশ ইন দেয়ার ড্রাইভ টু পারপিচুয়েট দেয়ার ওন এক্সিস্টেন্স, নট নেসেসারিলি দেয়ার অর্গানিজমস সার্ভাইভাল। এটাতে অর্গানিজমের ভালো হবে কি খারাপ হবে সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা থাকে না, ওদেরকে না চাইলেও ওরা বড় হয় এবং কন্ট্রোলের বাইরে ওরা নিজের ডিভিশন করে। এটা হচ্ছে সেলফিশ। এইবার আসছে ল্যাক অপেরন মডেল। এখানে 4 ধরনের ল্যাক অপেরন মডেল হিসেবে দেওয়া আছে। একটা হচ্ছে রেগুলার বা ইনহিবিটর জিন, মানে একটা ক্রোমোজোমের মধ্যে যদি আমরা পার্ট গুলোকে আলাদা আলাদা করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখা যাবে যে ইনহিবিটর জিন কোথায় থাকছে? একদম ফার্স্ট এবং লাস্টে। এখানে আমি ছবিটা দিলে তোমাদের আরো বুঝতে সুবিধা হতো, ঠিক আছে? আমি কি ল্যাক অপেরন মডেলটাকে এখানে দেখাতে পারবো? এটা দেখো, ও বাবারে, কি আসবে তোমাদের জন্য? আই ডোন্ট নো। দেখতে পাচ্ছ সবাই? মানে বুঝতে পারছো কিছু? না, এখানে বুঝিয়ে লাভ নেই। এখানে বুঝিয়ে লাভ নেই এই কারণে, কারণ এখানে ছবিটাকে ক্রপ করে যতক্ষণ না দেখানো হচ্ছে ততক্ষণ তোমাদের মাথাতে কিছু আসবে না। যাক, মোটামুটি যেটুকু মনে রাখা সেটা মনে রাখো যে একটা ক্রোমোজোমের বেশ কয়েকটা স্ট্রাকচারাল জায়গা রয়েছে। স্ট্রাকচারাল জায়গা, সেই স্ট্রাকচারাল জায়গাটাকে আমরা ডিভাইড করি কিসের মাধ্যমে? না, ওই ক্রোমোজোমটা কোন পার্টে কোন ধরনের জেনেটিক মেটেরিয়াল বেশি থাকছে, যার ফলে ওই পার্টটা স্পেসিফিক একটা রিজিয়ন তৈরি করছে, যার মধ্যে কি ইনহিবিটর জিন কি করে না মূলত গ্রোথের দিকটা দেখে, সাইডে থাকে। প্রমোটার জিন কি করে? বিভিন্ন জেনেটিক রিয়াকশন গুলোকে ঘটানোর চেষ্টা করে। অপারেটর জিন ঠিক একই রকম ধরনের কাজ। স্ট্রাকচারাল জিনের কিন্তু এখানে 3টে টাইপ রয়েছে, ল্যাক এক্স, ল্যাক ওয়াই, ল্যাক জেড। এই ল্যাক এক্স, ল্যাক ওয়াই, ল্যাক জেড 3টে হচ্ছে 3 ধরনের
এনজাইমের জন্য রিলেটেড। একটা হচ্ছে ট্রান্স সেটাইলেজ, এক হচ্ছে পারমিয়েজ, আর একটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। এগুলো জাস্ট একটুখানি ডিনোট করা আছে, কারণ কি বেশি ডিটেলসে গেলে আমার মনে হয় না এগুলো লাগবে বলে। তবুও তোমরা যারা বলছিলে যে হ্যাঁ যেখানে ঢুকেছে সেখানে একদম গভীরে গর্তে গিয়ে ঢুকেছে, সেরকম তার জন্য একটুখানি দেওয়া আছে। এইবার আসি আলাদা আর যে টাইপ গুলো রয়েছে সেই জায়গাগুলো। প্রথম কথা কি, হল্যান্ড্রিক জিন টার্ম থেকেই তোমরা আগে পরিচিত, কারণ আমরা আগের ক্লাসেই পড়েছি যে হল্যান্ড্রিক জিন ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ ওয়াই ক্রোমোজোম। যে সমস্ত জেনেটিক মেটেরিয়াল ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে ইনহেরিট হয় শুধুমাত্র, তাদেরকে আমরা বলি কি হল্যান্ড্রিক জিন। জাম্পিং জিন বা ট্রান্সপোসন, এই যে নতুন টার্ম গুলো, এইগুলো তোমাদেরকে কিন্তু একটুখানি মনে রাখতে, একটুখানি মাথায় রাখতে। কিরকম? জাম্পিং মানে বানরের মতো লাফিয়ে এখান থেকে ওখানে চলে যেতে পারে, বা ট্রান্সপোসন কথাটা কিরকম না, হুইচ ক্যান ট্রান্সফার অর ট্রানজিট অর ট্রান্সলোকেট দেয়ার পজিশন। সেই ডিএনএ সিকোয়েন্সটাকে বলা হয় কি ট্রান্সপোসন বা জাম্পিং জিন। লিথাল জিন আমরা জানি, হোয়াট ইজ লিথাল জিন? কজিং লিথালিটি। লিথালিটি কি কে বলবে? তোমরা সবাই পড়ে এসেছো এগুলো নিয়ে, আমি আর মানে নতুন করে বেশি বকতে চাই না, এই কারণে এগুলো অলরেডি তোমাদের জেনে থাকার কথা। লিথাল সাবলিথাল জিন কি? The lethal gene, which gene is cause for death? At which age? যদি কেউ 75 বছর বয়সের পরে মারা যায়, তাকে কি আমরা বলতে পারি লিথাল জিনের কারণে? দাদা লিথাল জিন তো হঠাৎ অ্যাক্টিভেট হয়, তো যাদের ক্ষেত্রে অ্যাক্টিভেট হয় তারা তাড়াতাড়ি মারা যাবে। সারা বুঝবে, আমার তো এখন হয়নি তাই আমি বুঝতে পারিনি, তাই তো? না দাদা, এজটা জানা নেই। কত হতে পারে আন্দাজ করো, আন্দাজে বলো। বুঝলে আমি এখানে বকি না, মারি না, পয়সা কাটি না। না, যদি লিথাল জিন যদি ওই ভ্রূণটার ক্ষেত্রে অ্যাক্টিভেট হয় তাহলে ভ্রূণেই মারা যাবে। আচ্ছা, আর যদি অ্যাক্টিভেট না হলে তো লিথাল জিনের কনসেপ্ট মানে তাহলে তো স্বাভাবিক বাচ্চা। তার মানে আমরা এটা বলতে পারি যে যত ভ্রূণ মৃত্যু হয় সেগুলো লিথাল জিনের কারণে হয়। না না, এটা না দাদা, আমি বলতে চাচ্ছি যে যদি লিথাল জিন অ্যাক্টিভেট হয়, এবার লিথাল জিনের জন্য হচ্ছে ডেথ হতে পারে। এবার আই থিঙ্ক ম্যাচুরিটি হওয়ার আগেই হয়তো মারা যায়। আমি জানি না এজটা কোন এজে মারা যেতে পারে। দেখো অ্যাকচুয়ালি যদি এটা, তুমি ঠিক জায়গায় গেছিলে, যদি এটা ম্যাচিউরিটি আসার আগে কোনোভাবে মারা যায়, তখন সেটাকে আমরা বলছি কি যে লিথাল জিন। এবং যাদের মধ্যে থাকছে, যদি সেটা ক্যারি হয় জেনারেশন টু জেনারেশন, তাহলে ওরা ম্যাচিউর হওয়ার আগেই মারা যাবে। ইংল্যান্ডের রাজপরিবারে এই ধরনের জিন পাওয়া গেছিল, যার জন্য কি হয়েছিল, ওরা অন্য জায়গার মেয়েদেরকে বিয়ে করতে চেষ্টা করছিল রাজপরিবার বা রাজবংশ ছাড়া। কারণ কি, যাতে ওদের ওই লিথাল জিনের যে প্রকোপটা সেটা যাতে কমে আসে। কারণ লিথাল জিনের সঙ্গে নর্মাল জিন যখন একসঙ্গে দুটো আলাদা ইন্ডিভিজুয়াল একসঙ্গে একটা নতুন সন্তানের জন্ম দেয়, তখন তার মধ্যে লিথাল জিনের প্রকোপটা আস্তে আস্তে কমে আসে। মানে হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স থেকে আস্তে আস্তে রিডিউস হওয়ার চান্স থাকে। ইভেন এই লিথাল জিন বা সাব লিথাল জিনের কারণেই কিন্তু আমাদের পূর্বপুরুষদের মধ্যে না জানি কখনো কোনোভাবে কিছু স্পার্ক করে গেছিল কিনা, কিন্তু কিন্তু তাদের মধ্যে এক্সোগ্যামি জিনিসটা এখান থেকেই অনেকটা প্রকাশ পেয়েছে। তোমরা কি এর কোনো লিঙ্কেজ দেখতে পাচ্ছ? কেউ যদি লিঙ্কেজ দেখতে পাও যে এক্সোগ্যামির সঙ্গে লিথাল জিনের সম্পর্ক কি, তাহলে প্লিজ একটু হাত তোলো বা বলো, না হলে আমি বলছি। দেখ, আমি তোমাদের লিথাল জিন পড়া থেকে তার সঙ্গে আবার ম্যারেজ করিয়ে দিচ্ছি, মানে ম্যারেজের সঙ্গে রিলেট করাচ্ছি। কেউ আমাকে পাগল ভাবলে আমার কিছু করার নেই, কারণ আমার তো সামনে ম্যারেজ আছে।
নাহলে কি আমার বিয়ে বলে আমাকেই বিয়ে নিয়ে বলতে হবে? কি জ্বালায় পড়লাম তোমাদের নিয়ে। যাক, আমাদের পূর্বপুরুষদের মধ্যে, হ্যাঁ কেউ কিছু বোধহয় বলছো? হ্যাঁ, আমি জাস্ট পয়েন্ট আসছিল যে যেহেতু ম্যারেজ বা এগুলোতে কি হয় না, ব্যাপারটা হয় যে মানে হোমোজাইগাস কন্ডিশনে যেতে পারে ব্যাপারটা। তো ইনব্রিডিং হলে ডিফারেন্ট সর্ট অফ জেনেটিক ডিজিজেস হতে পারে, তো সেখানে লিথালিটি কজ হবে। এবং Exogamy। রিস্কটাকে রিডিউস করা যায়, সেজন্য আমাদের পূর্বপুরুষরা কি বললেন যে না, নিজেদের ক্ল্যানে বিয়ে করা যাবে না, ক্ল্যানটাকে আলাদা করে নাও, নিয়ে তারপর তুমি যাই খুশি করো। কারণ এটাতে এই লিথাল জিনের যে লিথালিটিটা, এটাকে যতটা পরিমাণ রিডিউস করা যায়। তো চলো আপাতত আমরা একটু সামনের দিকে এগোই, না হলে শেষ করতে পারবো না। দেন অঙ্কোজিন আমরা সবাই জানি কম বেশি, যেটা ক্যান্সারের সঙ্গে জড়িত। ওভারল্যাপিং জিন বলতে কি, ফাংশনাল উইথ লার্জ সাইজ জিন অ্যান্ড ক্যান ওভারল্যাপ ফাংশন। অন্য জিনের সঙ্গে সে নিজেকে জড়িয়ে ফেলে এবং অন্য জিনের যে কাজ সেই কাজটাই করতে থাকে, নিজের কাজ না করে। মানে অনেকে আবার এটার সঙ্গে একটা স্পেশাল মানুষকে বলে ফেলে। আচ্ছা, প্লাজমা জিনটা অ্যাকচুয়ালি জিন নয়, এটা একটা এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স বাই ডিএনএ। এটা সেল অর্গানেলের মধ্যে দেখা যায়। যেমন তোমরা বলতে পারো যে সেল অর্গানেলের মধ্যে, সেল অর্গানেল জিনিসটা কি? হোয়াট ইজ সেল অর্গানেল? না, ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, এই সমস্ত, নিউক্লিয়াস, গলগি বডিজ, ভ্যাকুয়ালস। Wait, you are wrong, not totally, but partially. মানে আমাদের সেলের কয়েকটা পার্ট থাকে, বেসিক কয়েকটা পার্ট থাকে। সেই বেসিক কয়েকটা পার্টের মধ্যে, মানে অ্যানিমাল সেলের কথা বলছি, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে 4টে জিনিস থাকে, অ্যানিমাল সেলের 3টে জিনিস থাকে বেসিক। ফার্স্ট হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, মানে কভার, আউটার লেয়ার। দেন সাইটোপ্লাজম, মানে ভেতরের যে ফ্লুইড জেলি ঠিক জিনিসটা, যদি আমি এত বড় দেখাচ্ছি, এত বড় থেকে ছোটই হয় অনেক, যদিও তোমরা ডিমের ক্ষেত্রে এটাকে ভাবতে পারো। আর থার্ড যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস, ডিমের কুসুমটা। এইবার কথা হচ্ছে, আমরা যদি নর্মাল একটা সেলের আলট্রা স্ট্রাকচার দেখি বা এমনি নর্মাল স্ট্রাকচার দেখি, অ্যাটমিক স্ট্রাকচার দেখি, তাহলে আমরা সেই ছবিতে একটা সেই ছোট্ট একটা বলকে কাটার পরে ভেতরে অনেক কিছু জিনিসপত্র দেখতে পাই। এক্সেপ্ট নিউক্লিয়াস, parts those are available in cell sap বা cytoplasm, those are known as cell organelles such as ribosome, lysosome, mitochondria ইত্যাদি 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 ইত্যাদি। এদের বেশ কয়েকজনের নিজস্ব ডিএনএ তৈরি করার ক্ষমতা আছে। এবার বলো তার মধ্যে একজন কি? একজন শুধুমাত্র রাইবোজোম। কেন মাইটোকন্ড্রিয়া নয়? সরি, মাইটোকন্ড্রিয়া, সরি, রাইবোজোম বলছি, মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, আরেকজন আছে যেটা আমাদের মধ্যে পাওয়া যায় না। ডু ইউ নো? গাছের মধ্যে পাওয়া যায়। ওটা হচ্ছে সে তোমার ওই সেন্ট্রিওল, প্লাস্টিড। আচ্ছা, হ্যাঁ। এবার কথা হচ্ছে যে এদের মধ্যেকার যে ডিএনএ গুলো বা ডিএনএ এর পার্ট গুলো পাওয়া যায়, যেগুলো নিজেদের মধ্যে ইনহেরিটেন্স প্যাটার্নটাকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করে, তাদেরকে বলা হচ্ছে কি প্লাজমা জিন। আচ্ছা, সিউডোজিন, পার্ট অফ ডিএনএ নট ইনভলভড ইন ট্রান্সক্রিপশন, অর্থাৎ যে জিনটা পরবর্তীকালে ক্রোমোজোমাল ডিভিশনের ক্ষেত্রে পার্টিসিপেট করে না, তাকে বলা হচ্ছে কি সিউডোজিন। জিনের মতন দেখতে কিন্তু জিন নয়। স্প্লিট জিন মানে কি? ডুয়াল নেচার থ্রু ফাংশনাল এন্ড নন ফাংশনাল পার্ট, যার মধ্যে একটা ক্রোমোজোমকে আমরা যদি ভাগ করে দিই, যার মধ্যে আমরা একদিকে যদি দেখি যে একটা ফাংশনাল পার্ট, একটা নন ফাংশনাল পার্ট, তখন আমরা সেটাকে বলছি কি স্প্লিট জিন। বেঞ্জার 1955-এ
জিনের মধ্যেকার বিভিন্ন অংশকে ডিভিশন অফ লেবার অনুযায়ী একটা ক্লাসিফাই করার চেষ্টা করে, যার মধ্যে কি ছিল মিউটন যেটা মিউটেশন ঘটানোর জন্য দায়ী, রেকন যেটা ক্রসিং ওভারের জন্য দায়ী, সিস্ট্রন যেটা সিঙ্গেল পলিপেপটাইড কোডিং এর জন্য দায়ী, কমপ্লন যেটা মোর দ্যান ওয়ান পলিপেপটাইড বা মাল্টি পলিপেপটাইডের জন্য দায়ী, এবং রেপ্লিকন যেটা কিনা এই যে কমপ্লন যেটা রয়েছে সেই কমপ্লন গুলো অনেকগুলো যখন একসঙ্গে হয়ে এক জায়গায় একটা সিঙ্গেল ফাংশন করার চেষ্টা করে সেটাকে বলা হয়, বা একযোগে যখন কাজ করে ইউনাইটেড ওয়েতে যখন কাজ করার চেষ্টা করে তখন সেটাকে বলা হচ্ছে কি না রেপ্লিকন, যেটা মূলত ট্রান্সক্রিপশন ও রেপ্লিকেশনের জন্য ফাংশন করে। বোঝা গেল? শুধু এই টার্ম গুলো তাদের ফাংশন গুলো দেওয়া আছে, যদি মনে হয় যে হ্যাঁ এরপরে আমরা আরো মাথায় ঢোকানোর জন্য জায়গা রাখবো, আই ক্যান গিভ ইউ দ্য ডিটেলস। মাল্টিপল অ্যালিলিক ইনহেরিটেন্স, এইবার আসছি আমরা জিনের পাশাপাশি অ্যালিল শব্দটা পড়েছিলাম। অ্যালিল বলতে কি না জিনের দুটো পার্ট, একটা জিনের দুটো কাউন্টার পার্ট থাকে, যেটা কিনা যে জায়গায় থাকে তাকে বলা হয় লোকাস। এই দুটো কাউন্টার পার্ট একসঙ্গে আমাদের শরীরে যে কোনো একটা ট্রেটকে ডেভেলপ করতে সাহায্য করে, একটা ট্রেটকে। হ্যাঁ, এবার যদি সেটা হোমোজাইগাস বা হেটেরোজাইগাস কন্ডিশন হয় সেক্ষেত্রে হয়তো সেটা ডিফার করে যায় যে কোন সময়ে কি হবে, বাট ট্রেট ওই একটাই, তার বিভিন্ন রকম ফর্ম থাকতে পারে। সেরকমই যদি কোনো ট্রেট সেটা একাধিক অ্যালিল দ্বারা কন্ট্রোলড হয় তখন সেটাকে কি বলা হয় মাল্টিপল অ্যালিলিক ইনহেরিটেন্স, where a single gene has more than 2 allele in the population। অর্থাৎ ওইটার দুটোর বেশি ভ্যারাইটি আমাদের পপুলেশনের মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন এবিও ব্লাড গ্রুপ, যেমন হেয়ার কালার, যেমন হেয়ার টেক্সচার, এর বিভিন্ন রকম ভ্যারিয়েশন দেখতে পাওয়া যেতে পারে। এবার এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা যদি বলি যে এর ক্ষেত্রে মাল্টিপল অ্যালিল কিরকম আছে না, 3টে অ্যালিল এখানে রয়েছে, 3টে অ্যালিল, এক হচ্ছে এ, 2 হচ্ছে বি, 3 হচ্ছে ও। এই 3টে অ্যালিল দিয়ে আমরা 4 ধরনের ব্লাড গ্রুপ ফরমেশন করতে পারি, যদিও সেটাকে আরএইচ ফরমেশনের দিক দিয়ে দেখলে সেটা আরো 8 ধরন হয়ে যাচ্ছে ফিনোটিপিক্যালি। আবার সেটাকে জিনোটিপিক্যালি হোমোজাইগাস হেটেরোজাইগাস কন্ডিশন বিচার করলে তাহলে সেটা আরো বেশি টাইপোলজি হয়ে যাচ্ছে। এবার বলবো দাদা কেমন? ফার্স্ট 4টে গ্রুপের কথা বলি। এক হচ্ছে এবি, 2 হচ্ছে বি, 3 হচ্ছে এ, 4 হচ্ছে ও। এবার এদের মধ্যে পজিটিভ নেগেটিভ আরএইচ ফরমেশন। এবার যদি বলি যে হেটেরোজাইগাস হোমোজাইগাস, এবি অলওয়েজ হেটেরোজাইগাস, ও অলওয়েজ হোমোজাইগাস, বাট only A and only B means not only A and not only B. They may be AA and AO. They may be BB and BO. When it is double A, it is homozygous, and when it is BO, it is heterozygous. I think you got my point. So there are many kinds of variation on the basis of মাল্টিপল এলএল। এই জিনিসটা আমাদেরকে কিন্তু বুঝতে হয়। এটার কারণে মাল্টিপল এলিলিক যত ট্রেট আছে তাদের কারণে আমাদের মধ্যে ভ্যারিয়েশনের নাম্বারটা অনেক বেশি হয়। মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স, এটা আমরা আগে একটুখানি হলেও দেখেছিলাম বা শুনেছিলাম। সেটা হচ্ছে যে যখন একটা ইনহেরিটেন্সের পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যায় তখন সেটাকে আমরা বলছি কি মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স। তাহলে যদি এটার একটাই ফ্যাক্টর থাকে তখন আমরা তাকে কি বলতে পারি? ইউনিফ্যাক্টোরিয়াল না, জেনেটিক্সের পরিভাষায় আমরা তাকে বলি কি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেলিয়ান ট্রেট বা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স যেমন একটা সিঙ্গেল যে কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এখানে কি হয় সেটা শুধু জেনেটিক ফ্যাক্টর। এখানে কি হয় মাল্টিপল ফ্যাক্টর, যেমন কি যেমন জেনেটিক্স, যেমন লাইফস্টাইল, যেমন এনভায়রনমেন্ট, যেমন ফুড হ্যাবিট, যেমন ওয়ার্ক কালচার। এতগুলো জিনিস যখন একটা সিঙ্গেল কোনো একটি ম্যাটার বা কোনো একটি ট্রেট বা কোনো একটি ইনহেরিটেন্স প্যাটার্নকে ইনফ্লুয়েন্স করতে পারে তখন আমরা সেটাকে বলছি কি মাল্টিপল
মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স। তাহলে মাল্টিপল অ্যালিলিক ইনহেরিটেন্স আলাদা, মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স আলাদা। কিরকম আলাদা? মাল্টিপল অ্যালিলিক ইনহেরিটেন্স মানে শুধুমাত্র জেনেটিক ফ্যাক্টরের দ্বারাই হচ্ছে, শুধুমাত্র জেনেটিক ফ্যাক্টরের দ্বারাই হচ্ছে, বাট তার যে কম্পোনেন্টটা সেটা দুটোর বেশি অ্যালিল পাওয়া যায়। আমরা জেনারেলি আমাদের শরীরে একটা জিনের দুটো অ্যালিল দেখা যায়, সেই দুটো অ্যালিলের ভ্যারাইটি যদি দুটোর বেশি হয় ইন টোটাল পপুলেশন, তখন আমরা সেটাকে বলছি মাল্টিপল অ্যালিল। বাট সেই মাল্টিপল অ্যালিলের বাইরে যদি আরো অন্যান্য বেশি কিছু জিনিসপত্র এই জিনিসটাকে ফ্যাক্টর হিসেবে ইনফ্লুয়েন্স করতে পারে, তখন আমরা তাকে কি বলছি? মাল্টিফ্যাক্টোরিয়াল। where more than a number of factors are involved in inheritance pattern of a single trait. যেমন এক্ষেত্রেও স্কিন কালার বলা যেতে পারে। ইনহেরিটেন্স শব্দটা এখানে এমনি এমনি বসে গেছে, ঠিক আছে, তো ওটাকে আমি ওভারলুক করে গেছি। ব্লাড প্রেসার হতে পারে, ক্লেফট প্যাটেট হতে পারে, ক্লাব ফুড হতে পারে, ঠিক আছে, এরকম এরকম। থ্রেশহোল্ড মডেল ফর ডিসঅর্ডারস কিরকম না, কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে একটা লিমিট থাকে, সেই লিমিটে যতক্ষণ না আসছে ততক্ষণ ওই ধরনের ডিজিজটা ওখানে এক্সপ্রেস করবে না। যেমন আমরা এই মাল্টিপল অ্যালিলিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে এই হোমোজাইগাস হেটেরোজাইগাস শব্দটা ইউজ করলাম। মেন্ডেলিয়ানের জেনেটিক্স এর ক্ষেত্রে আমরা রিসেসিভ যে ফ্যাক্টর গুলো তার ক্ষেত্রে হোমোজাইগাস হেটেরোজাইগাস একটা বিশাল ভূমিকা রয়েছে, আমরা আগের দিনই পড়েছি। বাট যেহেতু মাল্টিফ্যাক্টোরিয়াল, যেখানে অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে না হলে ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা কিন্তু ডেভেলপ করে না, তখন সেটাকে বলা হচ্ছে কি যে থ্রেশহোল্ড মডেল। Who want to join this call? Just a minute. এমনি তুমি কি এখনই জয়েন হলে? একদম ভুলে গেছি। আরে যে আছো সেটা আমি মাঝে মধ্যে ভুলে যাই, মানে তুমি ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি ভুলে গেলে তো আমার চলবে না। তোমাকে কি তাহলে আগের থেকে মনে করে দিতে হবে? ঠিক আছে, দেখো দেখো চেষ্টা করো, কারণ কি আমি কিন্তু যেদিন দেরি করছি, ঠিক আছে, যেদিন তাড়াতাড়ি পড়াবো, যদি চাপ থাকে আমি কিন্তু হুড়মুড় করে টানবো, তখন 8:48 জয়েন হয়ে দেখবে যে জয়েন তো হচ্ছে না, কেন? অলরেডি ওভার। যাই হোক, আমরা আছি থ্রেশহোল্ড মডেল। থ্রেশহোল্ড লিমিট আমি কখনো বাঁধিনি, আমি এটা বলে দিই যে 8টা থেকে ক্লাস মানে 8:05 মধ্যে জয়েন হতে পারো লাস্ট টাইম। তারপরে জয়েন হওয়া মানে সেটা তোমাকে অ্যাটলিস্ট একটু অ্যাডভান্স জানাতে হবে যে আমার একটু সমস্যা আছে, আমি একটু লেট করবো। হ্যাঁ, সমস্যা সবারই থাকতে পারে, আমার নিজেরও থাকে, কিন্তু একটু চেষ্টা করো। হ্যাঁ, কারণ তোমরা যত সিরিয়াস হবে আমাকে তত সিরিয়াস থাকতে হবে, আর তোমাদের জন্যই আমাকে এখনো পড়াতে হয়, না বললে পড়াবো না। জেনেটিক এবং এনভায়রনমেন্ট ফ্যাক্টর যখন একযোগে একটা সার্টেন লিমিট পর্যন্ত না এলে একটা কন্ডিশন এক্সপ্রেস করতে পারেনি নিজেকে, সেই কন্ডিশনের ক্ষেত্রে ওই লেভেলটাকে বলা হয় থ্রেশহোল্ড লেভেল। এবং যেহেতু এই মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স এর ক্ষেত্রে এই লেভেল না ক্রস করলে ওই রোগটা ইনহেরিটেড হলেও ওটা এক্সপ্রেস হচ্ছে না, তাই জন্য এটাকে বলা হয় কি না ইনহেরিটেন্স, এই তোমার থ্রেশহোল্ড মডেল ফর ডিসঅর্ডারস। পলিজেনিক ইনহেরিটেন্স, যেখানে একটা সিঙ্গেল ট্রেটের পেছনে অনেকগুলো জিন কাজ করে যায়, অনেকগুলো ফ্যাক্টর নয়। এতক্ষণ আমরা কি পড়ছিলাম? জিন, এনভায়রনমেন্ট, ফুড হ্যাবিট এটসেট্রা এটসেট্রা ব্লা ব্লা ব্লা। বাট এই এতগুলো এটসেট্রাকে বাদ দিয়ে আমি যখন শুধু জিনটাকে রাখলাম, বাট এখানে শুধু জিন না রেখে জিনস, অর্থাৎ না যেটা আমি পড়ে আছি জিনস, ওই জিনস নয়, GENES, মাল্টিপল জিনস are involved in inheritance of a single trait or character, then it is characterized or attributed by polygenic inheritance. এখানে কি হয়? কন্টিনিউয়াস রেঞ্জ অফ ফেনোটাইপ তৈরি হয়। কেন? কারণ এই কন্টিনিউয়াস রেঞ্জ অফ ফেনোটাইপের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে একটা নয়, এখানে অনেকগুলো জিনের কারিগরি আছে বলে
আমরা এই রকম কিছু জিনিসপত্র পেয়েছি। তার পাশাপাশি কি এটা একটা অ্যাডিটিভ ইফেক্ট রয়েছে, যার মানে কি দ্য টোটাল এক্সপ্রেশন অফ দ্য ট্রেট ইজ দ্য সাম অফ দ্য এফেক্টস অফ অল দ্য কন্ট্রিবিউটিং জিন। কতটা পরিমাণ এফেক্ট পাওয়া যাবে সেটা যেমন ডিপেন্ড করে অনেকগুলো জিনের উপরে, তেমনি যতগুলো জিন এর সঙ্গে ইনভলভ বা কনসার্ন, দে আর equally responsible for that kind of inheritance, and this is the sum total of the effects of those particular genes of that trait to reflect the gene in a new body. এর ক্ষেত্রে কি দেখা যায়, টিপিক্যালি কোয়ান্টিটেটিভ জায়গায় এটা বেশি এক্সপ্রেস করে এবং কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখা যায়, যেমন হাইট, ওয়েট, স্কিন কালার, আই কালার এটসেট্রা। প্লিওট্রফি এটা হচ্ছে সেই মাস্টার জিনের মতো, যদিও মাস্টার জিন স্লেভ জিন কথাটা আলাদা পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি, বাট প্লিওট্রফির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, when a single gene can affect multiple traits and their inheritance, then it is known as প্লিওট্রফি। এই ক্ষেত্রে বিভিন্ন রকম বায়োকেমিক্যাল বা বায়োফিজিক্যাল প্যাথের মাধ্যমে ডাইভার্স এফেক্ট ফেলতে পারে যখন একটা সিঙ্গেল জিন, তখন এটাকে বলা হয় মিউটেশনস ইন প্লিওট্রফিক জিন often lead complex disorder or syndromes affecting multiple genes, যেমন মারফান সিনড্রোম, সিকল সেল অ্যানিমিয়া এটসেট্রা এটসেট্রা ব্লা ব্লা ব্লা। আমি আর এর থেকে ডিটেইলসে যাচ্ছি। এইবার আসছি আমাদের আজকের নেক্সট টপিক, সেটা হচ্ছে ডার্মাটোগ্লিফিক্স, যার মাধ্যমে আমরা কি করি, এই যে ডার্মাটো মানে আমাদের স্কিন, ডার্মাই মিনস স্কিন এবং গ্লিপ মিনস কার্ভ। স্কিনের মধ্যে আমরা নর্মাল এই যে ব্যাক সাইডের স্কিন, এগুলোতে কার্ভ কিছু দেখতে পাই, পেলেও সেগুলোকে আমরা ঠিকভাবে স্টাডি এখনো করে উঠতে পারিনি, তার প্যাটার্ন এখনো অব্দি বুঝতে পারিনি। বাট আমাদের এই অংশে অর্থাৎ পাম রিজিয়নে, যেটা হতে পারে হাতের ক্ষেত্রে বা পায়ের ক্ষেত্রে, এই পামার রিজিয়নের ক্ষেত্রে আমরা যে শ্যালো রিজ দেখতে পাই, সেই রিজ গুলোকে আমরা বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী ক্লাসিফাই বা স্টাডি করে তার প্রোফাইলিং করাকে আমরা বলি কি ডার্মাটোগ্লিফিক্স। এটা ফ্রান্সিস গ্যালটনের একটা কনসেপ্ট, যেটা কিনা পরবর্তীকালে কামিন্স এন্ড মিটলো এটা ফার্স্ট কয়েন করেছিলেন 1926-এ। এপিডার্মাল যে রিজ গুলো, এগুলো প্রচন্ড পরিমাণে ভ্যারি করে, বেশ কিছু প্রিন্সিপাল রয়েছে, মানে জেনারেল ফিচার্স বলা যেতে পারে। Then detailed configuration of individual ridge are permanent and unchanging throughout the life. যাই করে ফেলো না কেন অতটা চেঞ্জ হয় না, মাইনর কিছু চেঞ্জ হয়। যদিও বর্তমানে এখন ডিজিটাল এরায় এসে বা পোস্ট ডিজিটাল এরায় এসে আমরা কি দেখছি, যে বাচ্চা বয়সে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্টটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায় ডিউ টু চেঞ্জ ইন রিজ কাউন্ট বা রিজ প্যাটার্ন। সিস্টেমেটিক ক্যারেক্টার ফলো করে। ফিঙ্গারপ্রিন্ট বলতে কি বোঝায়, এই যে রিজ গুলো আছে, এই রিজ গুলোর এক্সপ্রেশন এবং তার ছাপটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টটা অ্যাকচুয়ালি আমাদের স্কিনের যে সারফেস সেটাকে রিপ্রেজেন্ট করে এবং মনে করা হয় এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইউনিক হয়, যার ফলে এটাকে বর্তমানে বিভিন্ন রকম ডিজিটাল ডিভাইডের কাজে লাগানো হয়। এবার আমরা বেশ কিছু এরিয়া বা বেশ কিছু রিজিয়নের নাম জানবো। এক হচ্ছে প্যাটার্ন এরিয়া, যেখানে মূলত আমাদের ফিঙ্গার টিপসের, এই যে ফিঙ্গার টিপসের যে জায়গাতে আমরা আমাদের রিজের মধ্যে একটা স্পেশাল প্যাটার্ন দেখতে পাই, সেটাকে বলছি কি না প্যাটার্ন এরিয়া। The part of loop or hole that includes the core, delta and ridge used for classification. অল ফিঙ্গারপ্রিন্টসে পাওয়া যায়, কিন্তু আর্চের ক্ষেত্রে এটা ডিফাইন্ড থাকে না। টাইপ লাইন্স কোনগুলো, রিডস দ্যাট আউটলাইন দ্য প্যাটার্ন এরিয়া ইন দ্য লুপ এন্ড হোল অ্যাবসেন্ট ইন আর্চ। অর্থাৎ আমার এখানে তো লুপ এন্ড হোল আছে, শুধু লুপই আছে, আমার ক্ষেত্রে
10খানার মধ্যে 9খানা আছে লুপ, 1খানা আছে হোল। তার মধ্যে দু সাইডে আছে, সাইড বাই সাইড এগুলোকে রেডিয়াল লুপ বা আলনার লুপ দুরকম বলা হয়। কেন বলা হয়? আমাদের হাতের মধ্যে দুটো যে বোন আছে, রেডিয়াস এবং আলনা, কোন দিকে কোনটা থাকে কে বলতে পারবে? কিভাবে চিনবো? কিভাবে চিনবো? আমি তো বায়োলজিক্যাল নয়, কেউ একজন বায়োলজিক্যাল এসে একটু যদি আমাকে হেল্প করো। আমাদের কোন দিকে আলনা আছে, কোন দিকে রেডিয়াস আছে? হাই, হ্যালো। বলছি আমাদের হিউম্যান অ্যানাটমিতে দাদা হাতের মধ্যে কোন দিকে আলনা পাবো, কোন দিকে রেডিয়াস পাবো? হ্যালো হ্যালো, যা। শোনা হচ্ছে দাদা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বাম দিকে, আলনাটা বাম দিকে, রেডিয়াস ডান দিকে। কার ডান দিকে, কার বাম দিকে? বললাম আলনা ডান দিকে, আর রেডিয়াস রেডিয়াস ডান দিকে আর আলনা বাম। আর বাম হাতে হলে? বাম হাতে হলে তার ঠিক উল্টো। আচ্ছা, আমি যদি হাতকে আবার উল্টো দিকে ঘুরিয়ে দিই? দাদা প্রথমত তোমাকে অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াতে হবে, ঠিক আছে? তুমি অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ানোর সময় এবার তোমার কোড়ে আঙুলের দিকে যে হাড়টা থাকবে সেটা সাধারণত আলনা হয়, কিন্তু এমনি অবস্থায় বোঝার জন্য যে আমাদের রুমের ভেতরে আলনা থাকে, মানে জামা টামা রাখার যে জায়গা, যে জিনিসটা, তো ওই অ্যানাটমিক্যাল পজিশনে রাখলে যে বডির কাছাকাছি যেহেতু কোড়ে আঙুলের পোর্শনটা আসবে, তো আলনা বোনটা ওটাই, তো ওটা ওই হিসেবে রিলেট করে মনে করা যাবে। আর তার অপোজিটটা যেটা বুড়ো আঙুলের দিক করে আসবে ওটা হচ্ছে রেডিয়াস। হাতের মধ্যে আমার 5টা আঙ্গুল দেখতে পাচ্ছ। উল্টো দিক থেকে দেখলে দুটো জিনিস আছে, ঠিক আছে? বুড়ো আঙুলের দিকে হচ্ছে রেডিয়াস, কোড়ে আঙুলের দিকে আলনা। সুমন ঠিকই বলেছে। এবং আলনার ক্ষেত্রে হাতের মধ্যে দেখবে একটা গাঁট রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই গাঁটটা যেখানে আছে সেটা হচ্ছে আলনা। এইটুকু মনে রাখার চেষ্টা করো, প্রত্যেকের নিজের হাত দেখো, দেখলে বুঝতে পারবে। আমরা মনে রাখতাম কিভাবে না, এই বুড়ো আঙুল কোড়ে আঙুল দিয়ে। তুমি অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াও আর নাই দাঁড়াও, তোমার থাম্বের দিকে যেটা আছে সেটা রেডিয়াস, থাম্বের অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে আলনা। এবার এখানে লুপের ক্ষেত্রে হোল গোল হয়। লুপের ক্ষেত্রে কি হয় না, যেদিকে লুপটার মুখটা বেরিয়ে চলে গেছে বা লোয়ার লাইনটা যেদিকে বাঁক নিয়েছে সেটাকে আমরা বলি কি, সেইটার বেসিসে আমরা বলি কি আলনার লুপ অর রেডিয়াল লুপ, ঠিক আছে? তার পাশাপাশি কি, these are two innermost rays that begin parallel, diverge and enclose the pattern area. এবং শুরু যেটাতে হচ্ছে, এই 1 সেকেন্ড ধরো তো। শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। ওকে ওকে, তো এবার আসছি বাকি যে জায়গাটা, ডেল্টা বা ট্রাই রেডিয়াস। ডেল্টা অর্থাৎ কি? ইট ইজ দ্য triangular point formed when a ridge bifurcates or two adjacent ridge diverge, সেটাকে আমরা বলছি কি ডেল্টা। লুপস এর ক্ষেত্রে কি হয়, স্টার্টিং পয়েন্ট ডেল্টা, আর একটা ডেল্টার ক্ষেত্রে প্যাটার্ন যেরকম হয় সেই অনুযায়ী এই লুপ গুলোকে আমরা রিঅর্গানাইজ করতে পারি। হোল প্যাটার্নের ক্ষেত্রে দুটো ডেল্টা দেখা যায়, ঠিক আছে? আর আর্চের ক্ষেত্রে কোনো ডেল্টা দেখা যায় না। এইগুলোই মূলত একটু মনে রাখতে হয়। এই কারণে আমরা যখন অ্যাসারশন রিজন দেখি বা আমরা যখন এই কোডিং টাইপ কোশ্চেন দেখি, তখন কিন্তু এই জায়গাগুলো থেকে আসে যে কাদের মধ্যে ডেল্টা দেখা যায়, কাদের মধ্যে ডেল্টা দেখা যায় না।
Triangular area formed by diverging ridge and the interspace base is termed the delta. আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে, দেখাতে পারবো অ্যাকচুয়ালি, মানে এখানে দেখাবো না, তোমাদের পরে বোধহয় ছবি আছে। আচ্ছা, কোর লুপ প্যাটার্নের ক্ষেত্রে হোল প্যাটার্ন, এগুলো আর আমি ডিটেলসে যাচ্ছি না কারণ আলাদা কিছুই নেই। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে প্রথম 1892 তে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে 1892 তে ফ্রান্সিস গ্যালটন একটা ওয়ার্ল্ড ওয়াইড ক্লাসিফিকেশন করার চেষ্টা করেন, যেখানে তিনি মনে করেছিলেন যে হোল আছে প্রায় 25% মানুষের মধ্যে, 70% মানুষের ক্ষেত্রে লুপ দেখা যায়, এবং মানে 70% টাইম লুপ দেখা যায় এবং 5% টাইম আর্টস দেখা যায়। আবার এই তিনটে প্যাটার্ন বা তিনটে টাইপকে পরবর্তীকালে রিফিউজ করে হেনরি 1900 সালে আরেকটা নতুন ক্লাস এখানে যোগ করেন। এই আর্চ, লুপ এবং হোল, এই তিনটের বাইরে কোনো একটা অ্যাক্সিডেন্টাল কম্পোজিশন যদি দেখা যায়, সেটাকে আমরা বলছি কি কম্পোজিট, যার জন্য এটা 4-4 ক্লাসিফিকেশন। এইবার আমরা দেখতে পাচ্ছি কি যে আর্চ, লুপ, হোল, কম্পোজিট, চারটে টাইপ। সেটা কিরকম? ফার্স্ট আমরা যদি ওপরে দেখি, ঠিক আছে, একদম ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আর্চ, লুপ, হোল, এই যে ABCG দিয়ে যেটা আছে, ঠিক আছে, আর্চ, লুপ এবং হোল। এবার তোমরা বলো তো, যে বি এর যে ছবিটা, এটা কি ধরনের লুপ? আলনার লুপ নাকি রেডিয়াল লুপ? বলো, কে বলতে পারবে? রাইট অ্যান্সার যে দেবে বুঝো যে সে কিছুটা হলেও বুদ্ধি ধরে, মানে তার মাথায় ঢুকেছে। এই যে লুপটা, এটা আলনার নাকি রেডিয়াল লুপ? আল্লাহ রেডিয়াল। একজন বলছে আলনার, রেডিয়াল, বাকিরা? বিটা তো হ্যাঁ, আল্লাহরই। শিওর? হ্যাঁ, আর কেউ ট্রাই করবে? রয়েছে তো অনেকে, কথা বলছেন না কেন? বাকিরা কি শুনতে পাচ্ছ না? প্রাঞ্জল, তুমি তো কিছু বলছিলে, বলো কি হতে পারে এটা? আল্লাহ নাকি রেডিয়াল লুপ? আল্লাহর হতে পারে। ওকে, আমি জানি না এখানে আর কে কে আছে, মানে আমি এখানে দেখতে পাচ্ছি না। সৌম্য, তুমি কি আছো? বোধহয় নেই। দাদা, ওটা কোন হাতের? এইখানে হচ্ছে প্রশ্ন। তার মানে আপাতত অর্পিতার প্রথমে মাথায় খেলেছে যে অ্যাকচুয়ালি হাত প্রথমে জানতে হবে। যতক্ষণ না এটা আমি নিজেও কখনো জানছি যে এটা কোন হাতের, ততক্ষণ তো আমি বলতে পারবো না। তাই এটা কোন দিকের লুপ সেটা আমারও বলা সম্ভব নয়, তোমাদেরও অ্যাকচুয়ালি বলা সম্ভব নয়। তাই যারা এখন এই মুহূর্তে ঝগড়া করছো যে এটা আল্লাহ না এটা রেডিয়াল, তারা সবাই বোকা। যতক্ষণ আমরা হাত জানতে পারছি ততক্ষণ লুপ জানতে পারবো না। যাই হোক, ভালো লাগলো তোমাদের পার্টিসিপেশন দেখে। প্লেন আর্চ, টেন্টেড আর্চ, দুরকম আর্চ দেখা যায়, ঠিক আছে, দুরকম আর্চের ছবি এখানে দেওয়া আছে। হ্যাঁ বলো। দাদা, আমার একটা কোশ্চেন ছিল, মানে এটা আল্লাহ নয় কেন? কারণ আল্লাহ যে হাতেরই হোক না কেন, আল্লাহটা তো ভেতরের দিকে থাকবে। কারণ আমি ছোটবেলা থেকে একটা জিনিস বলেছিলাম যে আল্লাহ ঘরের ভেতরে থাকে, রেডিও বাইরে থাকে। তো আল্লাহর আর রেডিয়ালটাকে এরকম ভাবে মনে রেখেছি। তো যে হাতেরই হোক না কেন, আল্লাহটা তো মানে ভেতরের দিকেই হচ্ছে, মানে মুখটা তো খুলছে ভেতরের দিকে, বাইরের দিকে হয়তো লুপটা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই, কিন্তু যখনই ওটা ওখানে খাতার উপরে ছাপটা পড়ছে তখন ওটা বাইরের দিকে যাচ্ছে, মানে উল্টো দিক হচ্ছে না। ও আচ্ছা, সেই সূত্র ধরে হ্যাঁ সেটা হতে পারে। আমি এখন ছবিটা দেখে ঠিক আছে। এই জন্য অনেক কিছু কনফিউজিং জায়গা থাকে। আর এইরকম ভালো কথা, এইরকম কনফিউজিং জায়গাগুলো পরীক্ষার খাতায় ভুল করবে না।
কারণ এইগুলোর জায়গাগুলো যারা ভুল করে, সিলি মিস্টেক যারা করে, তাদের কিন্তু স্বপ্নটা চট করে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ঠিক আছে, তো চলো তার পাশাপাশি হোল্ডের ক্ষেত্রেও কোনো টাইপোলজি এই মুহূর্তে পাওয়া যায় না, কারণ হোল্ড মানে যেখানে পুরো একটা সেন্টার জুড়ে রাউন্ড একটা শেপ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে হোল্ড। আমরা দেখতে পাচ্ছি প্লেন হোল্ড। তার পাশাপাশি কি ডাবল লুপ হোল হয়, অ্যাক্সিডেন্টাল হোল হয়, সেন্ট্রাল পকেট লুপ হয়, মানে এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টাল টাইপ। মানে এই সেন্ট্রাল পকেট লুপ, ডাবল লুপ হোল, অ্যাক্সিডেন্টাল হোল, এগুলো অ্যাকচুয়ালি নর্মাল নয়, এক্সেপশন। এইবার আসছি এই প্যাটার্ন টাইপ গুলোর মধ্যে একটা সিম্পল কম্পারিজন। কিরকম? আর্চ লুপ হোলের মধ্যে কোর আর্চের ক্ষেত্রে প্রেজেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট কারণ টেন্টেড আর্চের ক্ষেত্রে কোর প্রেজেন্ট থাকে, প্লেন আর্চের ক্ষেত্রে কোর প্রেজেন্ট থাকে না। লুপের ক্ষেত্রে এবং হোলের ক্ষেত্রে অবভিয়াসলি কোর থাকে এবং সেখান থেকে এটাকে ডিটেক্ট করা যায়। ট্রাই রেডিয়াস আর্চের ক্ষেত্রে পাওয়া যায় না, লুপের ক্ষেত্রে একটা পাওয়া যায়, হোলের ক্ষেত্রে দুটো ট্রাই রেডি পাওয়া যায়। ট্রাই রেডিয়াস মানে কি? যেখানে তিন মাথা জয়েন হচ্ছে। ঠিক আছে, রেডিয়ান্টস একমাত্র হোলের ক্ষেত্রে রেডিয়ান্টস গুলো মানে অর্থাৎ রাউন্ড বা সার্কেল গুলোকে আমরা রিমার্ক করতে পারি। লুপের ক্ষেত্রে পুরোপুরি করা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে একটুখানি বোঝা যায়, বাট আর্চের ক্ষেত্রে কোনোভাবে রেডিয়েন্ট গুলোকে ধরা যায় না। রিজ প্যাটার্ন তিন রকম হয়। এইবার কথা হচ্ছে যে দু ধরনের তিন ধরনের ইন্ডেক্স রয়েছে। একটা হচ্ছে ড্যাগ মেজর ইন্ডেক্স, একটা হচ্ছে ফুরুয়াতা ইন্ডেক্স, একটা হচ্ছে প্যাটার্ন ইন্ডেক্সিটি ইন্ডেক্স। ড্যাগ মেজরের ক্ষেত্রে কি? ফার্স্টে ডি, দেন এফ। আমি মনে রাখতাম AWWL, অর্থাৎ পার্সেন্টেজ অফ আর্চ ইনটু 100 বাই পার্সেন্টেজ অফ হোলস। এটা হচ্ছে যে ড্যাগ মেজরের ক্ষেত্রে। আর ফুরুয়াতার ক্ষেত্রে কি? হোল বাই লুপ ইনটু 100। প্যাটার্ন ইন্টেন্সিটির ক্ষেত্রে কি? 2 ইনটু হোল প্লাস লুপ। এখানে 2 ইনটু হোল প্লাস বলতে কি 2 ইনটু হোল, এই শুধু হোলটা নয়, এখানে ব্র্যাকেট হতো, যেটা এখানে দেওয়া নেই, এটা একটু মাথায় রেখো। মানে 2 ইনটুর পর ইন ব্র্যাকেট হোল প্লাস লুপ বাই এন। আইল্যান্ড এগুলো হচ্ছে একটু স্পেশাল টাইপ অফ ডার্মাটোগ্লিফিক্স। কোন জায়গাটাকে বলবো? The ridge frequently show transverse constriction suggesting segmentation into units, each unit being associated with one sweet pore. সেটাকে আমরা বলছি কি? আইল্যান্ড। Individual segments that sometimes completely disjoint and termed island. আমরা দ্বীপ কিরকম দেখতে পাই? নদীর মাঝখানটায় হঠাৎ করে একটা ছোট্ট করে জায়গা, যেখানে এরকম গোল করে ইহারা উপরে উঠে আসছে জলের মাঝখানটায় মাটি হয়ে, সেরকম একেবারে বেসিক বাচ্চাদের মতন ভাবলে। ঠিক একইভাবে যদি কারোর হাতের এই অঞ্চলে হোক বা এই অঞ্চলে হোক কোথাও হঠাৎ করে একটা হোল বা ট্রাইরেডি তৈরি হলো, সেই জায়গাটাকে আমরা বলি কি? আইল্যান্ড। রিজ এন্ডিং অর এন্ড অর টার্মিনেশন। কোথায়? যেখানে রিজ গুলো একেবারে এক প্রান্তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। বাইফার্কেশন অর ফর্ক, যেখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আইলেট অর এনক্লোজ অর লেক, অর্থাৎ যেখানে এরকম একটুখানি গিয়ে এরকম ঘিরে একটা পকেট তৈরি করা হচ্ছে, সেই পকেটটাকে বলা হয় কি? আইলেট অর এনক্লোজার অর লেক। ক্রস ওভার, যেখান থেকে কি হয় এদিক থেকে একটা রিজ যাচ্ছে, আবার উল্টো দিক থেকে সেই রিজটাকে যদি ক্রস করে কেউ উল্টো দিকে চলে যায়, মানে প্যারালাল না গিয়ে একটা রিজকে ক্রস করে অন্যদিকে চলে যায়, আমাদের এই যে হাতের মধ্যে অনেক ক্ষেত্রে দেখতে পাই ক্রস রিজ বা ক্রস হুক বা স্পার, ওয়ান শর্ট রিজ ব্রাঞ্চিং ফ্রম এ ওয়ান লং। এটাও এরকম আমরা হাতের এই যে বড় রিজ গুলো দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা কি করি? সাধারণত খুব ভালোভাবে দেখতে পাই যে একটা বড় রেখা থেকে আস্তে আস্তে অনেকগুলো ছোট ছোট যখন বেরিয়ে যায়। ব্রিজ, শর্ট কানেক্টিং রিজ বিটুইন টু প্যারালাল রানিং রিজ। এটাও আমরা যদি দেখি যে হাতের এই যে একটা চলে গেছে, এই যে একটা বড় চলে গেছে, এর মাঝখানে এখানে দেখো একটা বাইপাস লেন আছে that connects these long two ridges which is known as bridge. এইবার আসছি আমরা হাতের বিভিন্ন পোরশন এবং তাদের টার্মিনাল জায়গা
মানে টার্মিনাল বলতে তাদের যে জায়গাগুলোর নাম, স্পটগুলোর নাম, সেগুলো এখানে দেওয়া রয়েছে। যদি কারোর মনে হয় যে হ্যাঁ এগুলো পড়বে, ফার্স্ট আমরা শুরু করি এই যে বুড়ো আঙুলের যে গোড়াটা, এটাকে বলা হয় থিনার রিজিয়ন। ঠিক এর উল্টো দিকে আরেকটা যে মোটা অংশ দেখা যায় সেটাকে বলা হয় কি হাইপোথিনার রিজিয়ন। তার পাশাপাশি কি থিনার এবং হাইপোথিনার পাশাপাশি এই যে জায়গাটা মানে এই যে জিনিসটা দেখা যাচ্ছে আমাদের হাতের বডির থেকে যেটা কাছের দিকে, সেটাকে বলা হয় কি প্রক্সিমাল পামার রিজ। আর ঠিক তার উপরে আরেকটা প্যারালাল গেছে, এটাকে বলা হয় কি ডিস্টাল পামার রিজ। আবার কি একইভাবে এই যে ফ্যালাঞ্জেসের মাঝে মানে আঙ্গুলের মাঝে গাঁঠের উপরে আমাদের এই যে একটা স্ট্রিপ দেখা যাচ্ছে বা স্ট্রাইপ দেখা যাচ্ছে, এর মধ্যে সব থেকে কাছের যেটা আছে, এই যে সব থেকে কাছের যেটা আছে এটাকে বলা হয় পামার ডিজিটাল। কেন? কারণ এটা হচ্ছে পাম আর ডিজিটকে, এটাকে বলা হচ্ছে পাম, আর আঙ্গুলের এই অংশগুলোকে বলা হচ্ছে ডিজিট। এই পাম আর ডিজিটকে যে আলাদা করছে তাকে বলা হয় পামার ডিজিটাল। আবার তারপরেই ফার্স্ট যেটা থাকছে সেটাকে বলা হয় প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল। আর একদম লাস্ট যেটা থাকছে সেটাকে বলা হয় ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল। পাঁচটা আঙ্গুলের নাম তোমরা জানো, থাম্ব, ইন্ডেক্স, মিডল, রিং, স্মল ফিঙ্গার। তার পাশাপাশি কি আছে? তার পাশাপাশি মিডল ফ্যালাঞ্জেস কিছু কিছু আঙ্গুলে দেখা যায়, আবার বুড়ো আঙ্গুলের ক্ষেত্রে মিডল ফ্যালাঞ্জেস দেখা যায় না, বাকি এগুলোর ক্ষেত্রে মিডল ফ্যালাঞ্জেস দেখা যায়। এইগুলো হচ্ছে আমাদের জায়গা। এবার আসি, যদি আমরা ইন্টার ডিজিটাল বলি, এই পাঁচটাকে আমরা যদি ডিজিট ধরি, এই পাঁচটার মধ্যে আমরা যদি বলি যে ইন্টার ডিজিটাল, সেটার ক্ষেত্রে ফার্স্ট ইন্টার ডিজিটাল কোনটা পড়বে? এই যে আমাদের থিনার রিজিয়ন থেকে যেটা আমাদের ইন্ডেক্স ফিঙ্গারকে আলাদা করছে, সেটাকে আমরা বলছি কি ফার্স্ট ইন্টার ডিজিটাল বা ইন্টার ডিজিটাল 1, যেটা এখানে ক্যাপস বা রোমান আই দিয়ে ইন্ডিকেট করা রয়েছে। At the same time, similarly, this is second interdigital, this is third interdigital, this is fourth interdigital. যার মধ্যে কি এই দিকটা আছে রেডিয়াল, এই দিকটা আছে আলনার, কারণ কি এইদিকে গাঁটটা আছে। এবার এর মধ্যে আমাদের বডির দিকে যেটা আছে সেটাকে আমরা বলছি প্রক্সিমাল, এবং ডিস্টেন্সের দিকে যেটা আছে মানে হাত মিললে আমাদের দূরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ডিস্টাল, আর কাছের দিকে যেটা থাকবে সেটাকে আমরা বলছি প্রক্সিমাল। মানে এন্ড এর ক্ষেত্রে যদি দুটো এন্ড দেখি, তোমরা অ্যানাটমিক্যাল জায়গা থেকে এটা ভালো করে জানো যে সুপিরিয়র, ইনফেরিয়র, প্রক্সিমাল, ডিস্টাল, তারপরে মিডিয়াল, ল্যাটেরাল, এই শব্দগুলোর সঙ্গে আশা করি তোমরা পরিচিত। যদি কোনোভাবে কেউ বলে যে না এগুলো আমি পরিচিত নয়, তাহলে আমাকে সেটা বললে আমি সেটা বলবো। এইবার হচ্ছে যে ATD অ্যাঙ্গেল কিরকম, সরি, এই ফার্স্ট ছবিটাতেও এখানে একটা টি ফরমেশন দেওয়া আছে, এই যে হুক বা টি স্টাইলে, এখানেও একটা টি ফরমেশন দেওয়া আছে, মানে উল্টানো ওয়াই স্টাইল। ওয়াই? বিকজ দিস কানেক্ট আমরা ডিজিটাল গুলোকে যদি এখানে ABC D ধরি, A এবং D, এখানে যেখানে ট্রাইরেডি গুলো রয়েছে, ট্রাইরেডি যেখানে রয়েছে, অর্থাৎ তিনটে রিজিয়ন এক জায়গায় জয়েন হয়ে যেখানে ট্রাইরেডি তৈরি করে, এরকম পোর্শনে দেখো প্রত্যেকের হাতে কিন্তু দেখতে পাবে যদি তোমরা আলোয় বুঝতে। আর যদি মনে করে যে না আমার তো ভবিষ্যৎ অন্ধকার, তাই অন্ধকারে ক্লাস করছি, দেন আই এম সরি। তো এই দুটোর সঙ্গে এখানে যে রিজিয়নটা, থিনার রিজিয়নটা, এখানে একটা জয়েন্ট আছে, দেখবে এই অবধি যেটা আসছে A, D এবং T, এই তিনটাকে দেখাচ্ছে ATD অ্যাঙ্গেল। টোটাল ফিঙ্গার ইজ কাউন্ট, অ্যাবসলিউট ফিঙ্গার ইজ কাউন্ট কিভাবে হয়? 10টা আঙ্গুলের টোটাল যা রিচ আছে সেই অনুযায়ী আমরা যদি দেখি সেটাকে বলছি যে টোটাল রিচ কাউন্ট। আবার একটা সিঙ্গেল ফিঙ্গারে যেগুলো রয়েছে সে সিঙ্গেল ফিঙ্গার অনুযায়ী এটাকে যদি আমি ক্রস চেক করি সেটাকে আমি কি বলছি না ইন্ডিভিজুয়াল বা অ্যাবসলিউট ফিঙ্গার রিচ কাউন্ট।
এখানের ক্ষেত্রে দুটো হাতকে ইনক্লুড করা হয়, এখানের ক্ষেত্রে একটা সিঙ্গেল আঙুলকে ইনক্লুড করা হয়। পপুলেশন বা ফ্যামিলি স্টাডিজ এর ক্ষেত্রে লাগে, আর এটা ইন্ডিভিজুয়াল স্টাডির ক্ষেত্রে লাগে। অ্যাগ্রিগেট স্টাডি জেনারেল কম্পারিজনের ক্ষেত্রে বেশি ইউজ হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে কি ইন্ডিভিজুয়াল বা পার্সন স্পেসিফিক যে সমস্ত স্টাডি হয়, মাইক্রো স্টাডি হয়, সেক্ষেত্রে এটা কাজে লাগে। পামার ফর্মুলা, ফিঙ্গারপ্রিন্ট এবং পাম রিজের ক্ষেত্রে একটা সিস্টেম আছে ডার্মাটোগ্লিফিক্সে, যেটাকে বলা হয় পামার ফর্মুলা, যেটা কমনলি ইউজ হয় কোথায়, জেনেটিক ইনহেরিটেন্স প্যাটার্নের ক্ষেত্রে। ক্লাসিফিকেশন সিস্টেম দ্যাট হেল্পস আন্ডারস্ট্যান্ডিং and analyzing ridge pattern found on the palm and hands, এটাকে বলা হয় পামার ফর্মুলা। মেন লাইন ইন্ডেক্স, sum of two numbers corresponding to the main lines A and D, এই দুটো লাইনকে একসঙ্গে করে যে জায়গাটা দেখা হচ্ছে সেটা বলা হচ্ছে কি মেন লাইন, এবং সেই মেন লাইনটাকে নিয়ে যে ইন্ডেক্সটাকে গঠিত হচ্ছে মেন লাইন ইন্ডেক্স, সেটাও কিন্তু আমাদের ডার্মাটোগ্লিফিক্সের একটা অন্যতম জায়গা। ট্রান্সভার্সালিটি, অর্থাৎ যে সমস্ত হরাইজন্টাল লাইনস বা ক্রিজেস দ্যাট ক্রস দ্য ভার্টিক্যাল রিজ প্যাটার্ন, যেমন হোল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই বা আর্চের ক্ষেত্রে দেখতে পাই কখনো কখনো ক্রস করে চলে যাচ্ছে। এই ফিঙ্গারের ক্ষেত্রে ক্রস গুলো দেখলে সেটাকে আমরা বলি কি না ট্রান্সভার্সালিটি, যেটা আমরা এখানে দেখেছি, এই যে এখানে দেখেছি, কোথায় না এখানে, এই যে ক্রস ওভার, এই ক্রস ওভারটাকে আমরা এখানে বলছি কি না ট্রান্সভার্সালিটি। এবার বলছি কি না ফ্লেক্সন ক্রিজেস বা ফ্লেক্সন লাইন বা পামার ক্রিজ, এটা কি না পামের মধ্যে বেশ কিছু রিজিয়ন দেখা যায় অ্যাজ আ রেজাল্ট অফ হ্যান্ড মুভমেন্ট। যখন আমরা এই আঙ্গুলগুলোকে বাঁকানোর চেষ্টা করি, ফ্লেক্স করার চেষ্টা করি, এই সময়ে আমাদের বেশ কিছু অংশ আলাদা হয়ে যায়। যেমন দেখো আমি যখনই এরকম করলাম, এখানে একটা উঁচু অংশ হয়েছে, এখানে একটা উঁচু অংশ হয়েছে, এখানে একটা উঁচু অংশ হয়েছে, যার মাঝখানে মাঝখানে রিজ গুলো এই অংশগুলোকে আলাদা করে দিচ্ছে। এরকম যদি আমরা করি তাহলে এই হাতের মধ্যে বিভিন্ন জায়গায় একটু ফোলা, আবার কোথাও গর্ত আছে। কি করে হচ্ছে না এই বিভিন্ন জায়গায় এই হ্যান্ডের মধ্যে থাকা যে রিজ গুলো, সেগুলো বিভিন্ন রিজিয়ন তৈরি করছে, বিভিন্ন জায়গা স্পট তৈরি করছে। এই স্পট গুলোকে আমরা বলি কি না ফ্লেক্সন ক্রিজ, যেটা আমাদের এই রিফ্লেক্সিবিলিটিটাকে কন্ট্রোল করে। These creases marks the point where skin folds when the hand is in motion, such as grasping, holding, napping, and other movements. একই জিনিস, এবং এটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের পাওয়ার গ্রিপ এবং প্রিসিশন গ্রিপটা ডেভেলপ করেছিল। এবার বলো তোমাদের এই জায়গায় কি কি ডাউট রয়েছে এবং আর কি কি ইনক্লুড করা যেত। প্লিজ কমেন্টস আর ওয়েলকাম, I am waiting for your voice. চল কোনো কমেন্টস নেই, আপনারা রেখে দিন, আমার ঘুম এতে পাচ্ছে যে আমি ইউটিউব করে যাবো।